বাঙালিদের ফুটবল প্রেম এক অন্য জায়গায় চলে যায় কখন, যখন ডার্বি হয়। কিন্তু ডার্বির লোকেশন যখন কলকাতায় হয় তখন সেই উন্মাদনার পারদ আরো আরো চড়তে থাকে। কিন্তু কলকাতার বদলে ডার্বি হলে সেই উন্মাদনায় কি ভাটা পড়ে? একেবারেই নয়। কিন্তু জায়গাটা যদি কলকাতার বদলে হয়ে যায় গুয়াহাটি, 11ই জানুয়ারিতে আপনাদেরকে জানিয়ে রাখি আইএসএল F50 ডার্বি, আর সেখানে গঙ্গাসাগর মেলা থাকায় আইএসএল ডার্বি নিয়ে জটিলতা তৈরি। কলকাতায় ডার্বি আয়োজনে জটিলতা তৈরি হয়, তাই গুয়াহাটিতে ফিরতি ডার্বি। কথা বলবো আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, বাঙালির প্রিয় উৎসব যদি বছরের শুরুতে ডার্বি হয় তার থেকে আর ভালো কি হতে পারে। তবে মন খারাপ এই কারণে, কারণ ডার্বিটা কলকাতায় হচ্ছে না। নিউজ 18 বাংলায় দর্শক যারা আগেই চোখ রেখেছিলেন তারা জানেন যে গঙ্গাসাগর মেলার কারণে কলকাতায় ডার্বি আয়োজন করা সম্ভব নয়, প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বরং যারা উদ্যোক্তা বা আয়োজক FSDL তারা বলছিলেন যে 11ই জানুয়ারি করতে হবে, কেন অন্য কোনো ডেট দেওয়া যাবে না, টাইট শিডিউল রিশিডিউল করা যাবে না। মোহনবাগান ম্যাচের আয়োজক তারা অনেকভাবে চেষ্টা করেছিলেন কলকাতায় ম্যাচ আয়োজন করা, কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। 11 তারিখ ডার্বি হচ্ছে এবং যে খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত ভেন্যু হিসেবে গুয়াহাটি ঠিক করা হয়েছে। গুয়াহাটিতেই সব দিক থেকে সেই মাঠে ডার্বি হতে চলেছে। যদিও মোহনবাগান কর্তারা তারা গুয়াহাটির বদলে উড়িষ্যার দাবি এখনও জানিয়ে চলেছেন। তার কারণ গুয়াহাটি হলে দূরত্বটা অনেক বেশি, প্রচুর সমর্থক প্রধানের রয়েছেন যারা মাঠে গিয়ে সমর্থন করেন। যুবভারতীতে হলে যে পরিমাণ দর্শক হতো সেটা না হলেও যদি উড়িষ্যা হয় সেক্ষেত্রে সংখ্যাটা কিছুটা হলেও হবে। গুয়াহাটির দূরত্ব একটা ফ্যাক্টর, যদিও এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়ে রয়েছে অফিসিয়ালি এখনো ভেন্যু ডিক্লেয়ার না করা হলেও 11ই জানুয়ারি অর্থাৎ আসন্ন শনিবার ডার্বি হবে এবং এই ডার্বিটা হচ্ছেই আইএসএল এর দ্বিতীয় পর্বের ডার্বি। এই ডার্বি কলকাতায় নয়, গুয়াহাটির বুকে হতে চলেছে। অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফ্যানদের জন্য একটা সুখবর বটে যে বছরের শুরুতেই ডার্বি। তবে টিকিট খরচ করে, শুধু ম্যাচের টিকিট নয়, ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট খরচ করতে হবে, কারণ এই ম্যাচ দেখতে গেলে গুয়াহাটি যেতে হবে। গুয়াহাটিতে 11ই জানুয়ারি ইস্টবেঙ্গল মোহনবাগান আইএসএল এর দ্বিতীয় পর্বে ডার্বি হতে চলেছে বলেই খবর। তো ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর, ডার্বি হচ্ছে, তবে দূরত্বে কলকাতা শহরে নয়, পশ্চিমবঙ্গে নয়, এটা রাজ্য পেরিয়ে আসামের গুয়াহাটিতে হতে চলেছে, এরকমটা এখন পর্যন্ত জানা যাচ্ছে। রুমেলা, এবার যে খবর বিরতির আগে বলছিলাম, এই যে নাম্বার প্লেট নকল, হ্যাঁ হয়, গাড়ির নাম্বার প্লেট নকল করে বাইকে, গাড়ির নাম্বার প্লেটের সঙ্গে ব্লু বুক, তাও নকল। জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক। রাজারহাট মোড়ে নাকা চেকিং এর সময় বাইক আটক করা হয়। নাম্বারের সঙ্গে লিঙ্ক ফোনে জরিমানার মেসেজ, আর মেসেজ যেতেই তড়িঘড়ি পুলিশের যোগাযোগ করেন গাড়ির মালিক। কি হয় সেখানে, আসুন কথা বলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই বলছিলাম দর্শকদের যে পশুখাদ্য কেলেঙ্কারির সময় যে গাড়িতে করে পশুখাদ্য নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেও এই একই বিষয় হয়, গাড়ির নম্বর প্লেট বদলে দেওয়া হয়। সেই গাড়িতে ছিল বাইকের নম্বর প্লেট। এখানে ঘটনা কিভাবে ঘটে এবং জানা গেল কি করে গোটা বিষয়টা? দেখো রুমিলা, তুমি যেমনটা বললে, তবে এক্ষেত্রে এই ঘটনা একটু অন্যরকম, একটু উল্টো বলা চলে। কারণ গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করে বাইকে ব্যবহার করা হয় এবং এই বাইকে ব্যবহার করেই কিন্তু প্রতারণার ছক এবার আবারও খাস কলকাতাতে। যেটা জানা গিয়েছে যে 4 জানুয়ারি যখন রাজারহাট থানার পুলিশ তারা নাকা চেকিং করছিলেন তখনই কিন্তু একটি বাইককে আটক করা হয় এবং জরিমানা করা হয়। কার্যত যে নাম্বার প্লেটের সঙ্গে মোবাইলের লিঙ্ক থাকবে সেই মোবাইল ফোনে কিন্তু মেসেজ যায় এবং সেই মেসেজ কার কাছে যায়? দীপাঞ্জন কর নামে এক ব্যক্তির কাছে যায়। দীপাঞ্জন করকে একটি 4 চাকা গাড়ির মালিক, এবং সেই সময়ে তিনি রাজারহাট থানার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন যে সেই সময়ে যখন এই মেসেজ তিনি পেয়েছিলেন ঠিক তখন কিন্তু তার গাড়িটি, অর্থাৎ যে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িটি কিন্তু গ্যারেজে ছিল। এবং যেটা জানা যায় তার পরবর্তী ক্ষেত্রে ওই বাইকটিকে কিন্তু আটক করে রাজারহাট থানার পুলিশ। এবং যেটা বিষয়, এই যে বাইককে আটক করা হলো সেই বাইকের মালিক কিন্তু দীপাঞ্জন কর নয়। কে তাহলে মালিক? শাসনের বাসিন্দা ভাস্কর কৃষ্ণ মণ্ডল ওই বাইকের কিন্তু বাসিন্দা, ওই বাইকের মালিক, এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ, এটা যেটা জানা গিয়েছে। এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে বারাসাত আরটিও থেকে সেই বাইকের যে নাম্বার প্লেট, অর্থাৎ যে গাড়ির যে নাম্বার প্লেট বাইকে ব্যবহার করা হয়েছে তা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। এবং এখানেই প্রশ্ন, এরপরেই তাকে আদালতে পেশ করা হয়েছিল, আজকেই বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। এবং এখানেই প্রশ্ন, যেটা জানতে চাইছে পুলিশ, যে কিভাবে এই ঘটনা ঘটলো, আরটিওর মাধ্যমে প্রতারণা করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এবং উল্লেখযোগ্য, আজকে আদালত তাকে 3 দিনের, অর্থাৎ ভাস্কর কৃষ্ণ মণ্ডলকে 3 দিনের পুলিশি হেফাজত দিয়েছে। রুমেলা, বেশ,
আর এবার জয়গাঁয় নাবালিকা ধর্ষণ খুনের চার্জ গঠনের আপডেট আপনাদের দেব। আলিপুরদুয়ার পক্সো আদালতে চার্জ গঠন, গ্রেপ্তারির 75 দিনের মধ্যে চার্জ গঠন। 14ই অক্টোবর জয়গাঁতে নাবালিকাকে ধর্ষণ, খুন এবং চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। খুনের পর প্রমাণ লোপাটে দেহ জ্বালিয়ে দেওয়া হয়। জয়গাঁয় সেই নাবালিকা ধর্ষণ খুনের চার্জ গঠন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো এই ঘটনায় যে প্রথম যে গ্রেপ্তার হয় সেই গ্রেপ্তারের 75 দিনের মধ্যেই কিন্তু চার্জ গঠনের চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো। 22শে অক্টোবর এই যে নাবালিকা তার হাতপোড়া মৃতদেহ উদ্ধার হয় এবং ওই দিনই পুলিশ তিনজনকে মূল অভিযুক্ত বাবলু মিয়া সহ মোট 3জনকে গ্রেপ্তার করে এবং পরের দিন আরো একজনকে গ্রেপ্তার করে। এই মামলায় কিন্তু মোট 4জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং 52 দিনের মধ্যে এই মামলার চার্জশিটও জমা দিয়ে দিয়েছিল পুলিশ। আজকে আলিপুরদুয়ার পস্কো আদালতে এই চার্জ গঠন সম্পন্ন হলো এবং আগামী 1 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। ফলে সব পক্ষ থেকেই আশার আলো দেখছে যে এই ঘটনায় দোষীরা উপযুক্ত দ্রুত শাস্তি পাবে। রুমেলা, বেশ, আজকে এই মামলাতে আমাদের স্পেশাল পক্সো জাজ মাননীয় মহামান্য পক্সো আদালতে চার্জ ফ্রেম হলো 4 জন আসামির বিরুদ্ধে। 1 ফেব্রুয়ারি ওই কেসের চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। চার্জ গঠন হলে তারপর তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ওই মামলাটিতে দুজনই জড়িত, যেহেতু একজন নেই, মারা গেছেন, তাই জন্য একজনের বিরুদ্ধেই মামলাটা চলবে। স্ত্রী মেয়েকে খুনে দোষের যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত আদালতে। 2018-র ঘটনা। 18ই মার্চ জোড়া খুন। হাবড়ার মছলন্দপুরে স্ত্রী ও মেয়েকে খুন করা হয়। দোষী সাব্যস্ত শেখর দেবনাথের যাবজ্জীবন সাজা। কথা বলবো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। 2018 মেয়ে এবং নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে শেখর দেবনাথ তাকে যাবজ্জীবন সাজা নির্দেশ দেন বারাসাত আদালত। মূলত 2018 সালে 18ই মার্চ প্রথমে তার নিজের মেয়ে অর্থাৎ মাধ্যমিকে পরীক্ষার্থী সেই মেয়েকে প্রথমে কুরুল দিয়ে তাকে মুগুর দিয়ে তাকে মাথায় মারে এবং ঠান্ডা মাথায় মারার পরে তাকে ঝুলিয়ে দেওয়া হয় এবং মা সেই সময় বাজারে গেছিল। মা যখন তার বাড়িতে আসেন সেই সময় মেয়ে দেখতে সেখানে ঝোলানো অবস্থায় রয়েছে এবং মা ঠিক মেয়েকে যেমন ভাবে মারে মাকেও ঠিক ঠান্ডা মাথায় মুগুর দিয়ে মাথায় মারে এবং তাকেও মেরে ঝুলিয়ে দেওয়া হয়। অর্থাৎ মা এবং মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে প্রায় 10 বছর পরে 2018 সালে সেই ঘটনা ঘটলেও আজকের বারাসাত আদালত একেবারে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন শেখর দেবনাথকে বারাসাত আদালতে। কিন্তু এই শেখর দেবনাথ যেটা জানিয়েছেন যে তিনি সবটাই অভাবের বশত তিনি এই মাথা গরম করেই খুন করেছিলেন, ফলে তাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু বিচারক তাকে 10 বছরের যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বারাসাত আদালত। বেশ, ওনাকে 302, 201 মার্ডার এবং প্রমাণ লোপের বিরুদ্ধে ওনাকে দেয়া হয়েছে ওনার শাস্তিটা। আর আজকে দেওয়া হলো লাইফ টাইম, তার যাবজ্জীবন হলো। 10,000 টাকা তার ফাইন হলো। মোটিভ তো যা এসছে সেটা হচ্ছে কি বিভিন্নভাবে ফ্যামিলি সমস্যাও ছিল। এছাড়া উনি খুব ড্রাঙ্কেন কন্ডিশনে থাকতেন, মানে নেশাতে উনি ডুবে থাকতেন। ভাবুন একবার, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, সেই প্রতিবেশীকে তাক করে গুলি করতে গিয়ে জখম হয়ে গেলেন যিনি গুলি করছেন তার স্ত্রী। চাপড়ায় স্বামীর ছোড়া গুলিতে জখম স্ত্রী। চাপড়ার পুকুরিয়া গ্রামের ঘটনা। তাপস মিস্ত্রির সঙ্গে প্রতিবেশীর জমি বিবাদ। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে যান, কিন্তু তার মধ্যে পড়ে যান তার স্ত্রী সাবিনা। তিনি বাধা দেন আর তার পায়ে গুলি লাগে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন, প্রতিবেশীকে তাক করে গুলি করার চেষ্টা করছেন, মাঝখানে স্ত্রী চলে আসছে, তার আঘাত লাগছে। এই সবের মধ্যে প্রশ্নটা যেটা সামান্য জমি বিবাদ, প্রতিবেশীর সঙ্গে বচসা, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? একদমই তাই, সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেরই। কারণ এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানো হয়েছে এটা কিন্তু অবৈধ, অর্থাৎ লাইসেন্স ছাড়া কিন্তু সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এই তাপস অর্থাৎ আরিফুল, সে কিন্তু এলাকায় সমাজ বিরোধী বা দুষ্কৃতী বলে পরিচিত এবং তার সাথে বেশ কিছুদিন ধরেই ওই এলাকারই বাসিন্দাদের বা কয়েকজন প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিবাদ চলছিল এবং আজকে সেই বিবাদ চরমে ওঠে এবং সেই সময় তাপস অর্থাৎ আরিফুল বন্দুক উঁচিয়ে তাদেরকে ভয় দেখাতে যায় বা গুলি করতে যায়। তার স্ত্রী সাবিনা মিস্ত্রি কিন্তু সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার স্বামী রেগে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চলে এবং তার পায়ে গুলি লাগে এবং স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও তার স্ত্রী দাবি করেছে যে তাপস গুলি করেনি, অর্থাৎ তার স্বামী গুলি করেনি, যে প্রতিবেশীর সঙ্গে তাদের গন্ডগোল তারা গুলি করেছে। কিন্তু আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে তাপসই কিন্তু এই গুলি করেছে। গুলি কিন্তু তাপস যেহেতু যারা সাথে গন্ডগোল তাদেরকে দিকে টেনে যাচ্ছিল, তার স্ত্রী বাধা দেওয়ায় গুলিটা করেছে এবং গুলিবিদ্ধ হওয়ার জন্যই এই স্বামীকে বাঁচানোর জন্যই কিন্তু তার স্ত্রী মিথ্যে কথা বলছে। পুলিশ সূত্রে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি। যদিও ঘটনার সত্যতা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক তার স্বামী আরিফুল অর্থাৎ তাপস। কিন্তু প্রশ্ন হচ্ছে তাপস যদি গুলি করে না থাকবে সেক্ষেত্রে সে কেন পালিয়ে বেড়াবে? এই প্রশ্নের উত্তর কিন্তু পরিবারের পক্ষ থেকে দিতে পারেনি। বেশ, গুলি করে আমাকে দৌড় মারলো। কে করলো? কে গুলি করলো? ওই যে আমার বাড়ির পাশে একজন জমির জন্য ওদের সাথে ঝামেলা হয়েছিল আর আমরা দেখতে গিয়ে আমাদের উপরে মার চালাইছে। আর এদিকে বনগাঁয় তরুণীকে হোটেলে আটকে পাচারের চেষ্টার অভিযোগ। বনগাঁর হোটেল থেকে গ্রেফতার 4। বনগাঁ শিমুলতলার এক বাসিন্দার অভিযোগ, তার 19 বছরের মেয়েকে পাচারের উদ্দেশ্যে বনগাঁর হোটেলে আটকে রাখা হয়েছে। আর অভিযোগ পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ, উদ্ধার হয় তরুণী। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বনগাঁর যে হোটেলে এই তরুণীকে আটকে রাখা হয়, কারা আটকে রাখে, কি তাদের পরিচয়? এরা কি কোনো উইমেন ট্রাফিকিং র্যাকেটের সঙ্গে যুক্ত? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁর শিমুলতলার বাসিন্দা এক ব্যক্তির অভিযোগ ছিল যে তার 19 বছরের মেয়েকে হোটেলে আটকে রাখা হয়েছে। তেমনই অভিযোগ পায় বনগাঁ থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে সেই মেয়েকে উদ্ধার করে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই 4 জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছিল পুলিশ এবং 4 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে বিচারক। তোমাকে জানিয়ে রাখি যে এই যে হোটেলের থেকে এই যুবতীকে উদ্ধার করা হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে এই 4 ব্যক্তি কেন ওই মেয়েকে অর্থাৎ কেন ওই যুবতীকে এখানে আটকে রেখেছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল সে বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখছে। অন্যদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা একটা গুরুতর অভিযোগ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই হোটেলে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলে এবং এলাকার মানুষ নানা সময় এই হোটেলের সামনে দিয়ে যেতে গিয়ে কটূক্তির শিকারও হয়েছে, নানা সময় তারা কটূক্তির শিকার হতে হয়েছে, তেমনই কিন্তু অভিযোগ করেছে। পুলিশকে তারা একাধিকবার জানিয়েছে এর আগে। কিন্তু এরকম ধরনের বনগাঁ শহরের মধ্যে একটি হোটেল যেখানে শিমুলতলার বাসিন্দা অভিযোগ করছেন যে তার যুবতী মেয়ে অর্থাৎ 19 বছরের মেয়েকে সেখানে আটকে রাখা হয়েছিল, পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল, তেমনই অভিযোগ ছিল। সেই বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং যেহেতু পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে প্রথমে দুজনা মহিলা বেরিয়ে চলে গেল, দ্বিতীয়বার মধ্যখানে মানে মেয়েটা রয়েছে 14-15 বছর বয়স হবে আর দুপাশে দুটো বাইকে ছেলে রয়েছে। ঢুকেছে, ভেতরে ঢুকলো, ঢোকার পরে আমি দর্জির দোকান দাদার কাছে বললাম আমার থানার নাম্বারটা দিন। করার পরে ওনারা এসে ওনারা যা যা এখানে ছিল সবাইকে রেড করে ওনারা এখান থেকে নিয়ে গেছেন। আমি ম্যানেজার ছিল আমার ঘরের পিছনে লুকিয়ে, আমি ম্যানেজারকেও ধরিয়েছি। এখানে দেহ ব্যবসা, নেশা করে উল্টো পাল্টা করা, এখান থেকে যাওয়া আসাই করা যায় না। আমাদের বক্তব্য যখন গেস্ট হাউস করেছেন আপনি ভালো ব্যবসা করুন, এটা আমরা এখানে মেনে নেবো না কোনোদিনও। মাস পিটিশন জমা দিয়েছি, এসপির কাছে গেছি, থানায় গেছি, তারপরেও খুলে ওনারা এটা করছেন। শিমুলতলা নিবাসী তিনি বনগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন, তার মেয়ে 19 বছর বয়স, তাকে বনগাঁ প্যারাডাইজ হোটেলে আটকে রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে। সেই 4 জন হচ্ছে রিজাউল শেখ এলাইস বাপি, যার বাড়ি হচ্ছে বাগদা নাটাবেড়িয়া, একজন আনাজ মণ্ডল, তার বাড়ি হচ্ছে জয়ন্তীপুর আন্ডারপিএস পেট্রাপোল, একজন গোপাল গায়েন, তার বাড়ি হচ্ছে পোলতা আন্ডারপিএস গোপালনগর, আর একজন হচ্ছে হাফিজুর বনগাঁ থানার আন্ডার। এই 4 জনকে পুলিশ গ্রেফতার করে বনগাঁ কোর্টে পাঠায় এবং 7 দিনই পুলিশি হেফাজতের জন্য জজ সাহেবের কাছে প্রেয়ার করে। জজ সাহেব 4 দিন অ্যালাউ করেন আর সেই মেয়েটিকে সুস্থ সবল অবস্থায় উদ্ধার করা গেছে।